দর্শক, আরও একটা নতুন মাইল ফলকের সামনে একাত্তর টেলিভিশন। নতুন মাইল ফলক, কারণ ১৪টা বছর পার করে ১৫ নম্বর বছরে পা রাখলো। এই ১৪, ১৫ এগুলো কিন্তু কোনো সংখ্যা না, দায় আর দায়িত্ববোধ নিয়ে পথ চলার নানা সংগ্রামের গল্প। একাত্তর শুধু সাংবাদিকতা করে না, দায়িত্বশীল সাংবাদিকতাটাই করতে চায়, এবং সেই ধারাবাহিকতায়, সেই পথ চলায় আজ একটা নতুন মাইল ফলকের সামনে আমরা। আপনাদের সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই পথ চলায় আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী দিনে একাত্তর কি করতে চায়, কতটা পথ পেরিয়ে এলো, যেখানে নানা সংগ্রামের গল্প আছে, নানা পট পরিবর্তনের গল্প আছে, নানা নতুন ভাবনা আছে। সেই সমস্ত ভাবনা এবং সামনের দিনের পরিকল্পনা, একটু স্মৃতিচারণ এবং একটু পরিকল্পনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই ছোট্ট মাহেন্দ্রক্ষণে। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন একাত্তর টেলিভিশনের আমরা যারা সম্প্রচার এবং একই সঙ্গে সাংবাদিকতার সঙ্গে জড়িত, নিরলসভাবে কাজ করছি, তারা সবাই একসঙ্গে। আমাদের সামনে কেক, আমরা কেক কাটবো, এই মুহূর্তটাকে সেলিব্রেট করব, কিন্তু তার আগে একটু পেছনের গল্প জেনে নিতে চাই, সামনের দিনের পরিকল্পনা কথা জানতে চাই। আমার সঙ্গে আছেন একাত্তর টেলিভিশনের সিইও অ্যান্ড হেড অফ নিউজ শফিক আহমেদ। তার কাছ থেকে একটু জানতে চাই। শফিক আহমেদ, আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং একটু জানাবেন আসলে পথ চলাটা কেমন ছিল, পথে আছে কিনা একাত্তর, সামনের দিন আসলে কোথায় যেতে চাই। একাত্তর একাত্তরের শক্তি মূলত একাত্তর। একাত্তরের শক্তি যেহেতু একাত্তর, একাত্তর যেহেতু কখনোই থামেনি, কখনো দমেনি, সে কারণেই সংবাদ নয় সংযোগ এই স্লোগান নিয়ে ২০১২ সালের ২১শে জুন যে যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রায় একাত্তর কখনো থামেওনি, একাত্তর কখনো দমেওনি। একাত্তর মুক্তিযুদ্ধের যে মূল চেতনা তা ধারণ করে সামনের দিনে যে এগিয়ে যাবে, সেই প্রত্যয় এবং সেই বিশ্বাস এবং সেই আস্থা আমরা পেয়েছি, কারণ দর্শক আমাদের সাথে আছে। এবং আমরা আজকের এই আনুষ্ঠানিকতা শুরুর আগে একাত্তর টেলিভিশনের যিনি প্রধান পৃষ্ঠপোষক, গেল ১৪টি বছর, বিশেষ করে সেই ২০১২ সালে ২১শে জুন থেকে এই ২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনের পর যিনি সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছেন, আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং একাত্তর টেলিভিশনের চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল, তিনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটি আমরা শুনে আসতে চাই, তারপর আমরা বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চাই। ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করছে আপনাদের প্রিয় চ্যানেল একাত্তর টেলিভিশন। সংবাদ নয় সংযোগ এই স্লোগান নিয়ে ২০১২ সালের ২১শে জুন যাত্রা শুরু করে দেশের প্রথম এই ফুল এইচডি টেলিভিশন। দেশ বিদেশের অগণিত দর্শকের ভালোবাসা, বিশ্বাস, সুখ দুঃখের অনুভূতি ধারণ করে ১৪ বছর পার করেছে আপনাদের এই চ্যানেল। তাই ১৫ বছরে পদার্পণের এই শুভক্ষণে দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর এবং শুভানুধ্যায়ীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গেল ১৪ বছরে এই টেলিভিশনে কর্মরত অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করছি। বস্তুনিষ্ঠ সংবাদ, জনমানুষের প্রত্যাশা, ঘটনার আড়ালের সব খবর ও বিশ্লেষণ তুলে ধরে বছরের পর বছর আমরা থাকতে চাই আপনাদের সাথে। একাত্তর টেলিভিশন অতীতের সময় থাকবে আপনাদের পাশে, সত্যের সাথে। দর্শক, শুরুতে যেমনটি আমরা বলছিলাম যে একাত্তরের শক্তি একাত্তর, এবং একাত্তরের সাহস এর দর্শকরাই আমাদের একাত্তরের মূল প্রাণ, মূল সাহস। ১৫ বছর পদার্পণে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই বাংলাদেশ, যারা যুদ্ধ করে, রণাঙ্গনে যুদ্ধ করে, যারা আমাদেরকে একটি মানচিত্র, একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদেরকে। বিশেষ করে যারা রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের অনেক সহকর্মী রণাঙ্গনেই তারা হারিয়েছেন, অনেক সহযোদ্ধাকে হারিয়েছেন, এবং অনেকেই বয়সের কারণে বিভিন্ন নানান রোগে তারা মৃত্যুবরণও করেছেন। তার মধ্যে যে কজন সূর্য সন্তান আমাদের সাথে আছেন, জীবিত আছেন, তাদের মধ্যে অল্প কয়েকজনকে আমরা আজ আমাদের একাত্তর টেলিভিশনের এই শুভক্ষণে আমন্ত্রণ জানিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যিনি মূলত তার মূল পরিচয় তিনি দিতে ভালোবাসেন যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে, যদিও তিনি দায়িত্ব পালন করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে। একই সাথে বীর মুক্তিযোদ্ধা, যিনি গেরিলা মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, তিনি ২ নম্বর সেক্টরে রণাঙ্গনে যুদ্ধ শুধু করেনি, তার পরিবারের সদস্যদের হারিয়েছেন। এবং একই রকমভাবে মিজানুর রহমান খান বীর প্রতীক, তার বড় ভাই নজরুল ইসলাম খান, তিনি যেমন একজন বীর মুক্তিযোদ্ধা, একই রকমভাবে তার পরিবারের সদস্যদের তিনি হারিয়েছেন ১৯৭১ সালে। এবং আছেন আমাদের সাথে
বীর মুক্তিযোদ্ধা যিনি 7 নম্বর সেক্টরে যুদ্ধকালীন কমান্ডার ছিলেন জহুরুল আলম তালুকদার তরফদার, এবং বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহিম যিনি 2 নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কাজী আমিনুর রহমান। আমরা এই আনুষ্ঠানিকতা শুরুতেই আজকে আমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আহ্বান জানাবো যে আপনাদের এই প্রিয় টেলিভিশন একাত্তর টেলিভিশন, এবং আপনারা এই একাত্তরের শক্তি মুক্তিযুদ্ধ, এবং আমরা এগিয়ে যেতে চাই শুধু মুক্তিযুদ্ধ নয়, একই সাথে 24-এর এই বৈষম্য বিরোধী বাংলাদেশের যে স্বপ্নে বাংলাদেশ নতুনভাবে বৈষম্য বিরোধীহীন বাংলাদেশ চলার পথে 15 বছরে আমরা পা রাখছি। সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন আপনারা রণাঙ্গনের বীর সেনানীরা। আপনাদের আমরা চাই যে আপনারাই আজকের এই মাহেন্দ্রক্ষণের মূল পর্ব শুরু করবেন। আপনারা আপনাদের প্রিয় একাত্তর টেলিভিশনের কেক কাটার মধ্য দিয়েই আজকের এই আনুষ্ঠানিকতা শুরু হবে। কেক কাটছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, যিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, বীর প্রতীক মিজানুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম যিনি 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, একই রকমভাবে বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহিম যিনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, একই রকমভাবে বীর মুক্তিযোদ্ধা কাজী আমিনুর রহমান যিনি 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা ছোট্ট করে যদি এক এক করে আমরা আসতে চাই, যে আপনার কাছে আমি শুরুতে জানতে চাই যে একাত্তরে যে চেতনা, যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বেঁচে ফিরেছেন কিন্তু হারিয়েছেন সহযোদ্ধাদের, সেই বাংলাদেশ আজ কোন পথে? 71-71-71-এর প্রথম দিকে জুলাই মাসের 17 তারিখ আমার বাড়ি তৎকালীন সময়ে সেনাবাহিনী যে আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল। পুরো বাড়ি 26টি ঘর ছিল, আগুন দিয়ে যখন পুড়িয়ে দিল আমি তখন সিদ্ধান্ত নিলাম মুক্তিযুদ্ধে যাব। আমি তারপর দিনের পর দিন বাংলাদেশ থেকে সোনামুড়া বক্সনগর হয়ে আগরতলা যেয়ে পৌঁছালাম। সেখান থেকে আমি গেলাম, আমারই এক ভগ্নিপতি ছিল তৎকালীন সময়ে যুদ্ধের সাথে আর্মি অফিসার, সে 3 নম্বরের মনতলা ক্যাম্প ছিল যেটা 3 নম্বর সেক্টরে, সেখানে চলে গেলাম। সেখানে 1 বছরের মতো ছিলাম। সে 1 মাস ট্রেনিং নিয়ে সেখান থেকে আবার ব্যাক করলাম দেশে এসে তৎকালীন সময়ে আমার বাড়ি দাউদকান্দি, আমার থানার যে থানা কমান্ডার ছিল ডক্টর মতিন, তার ট্রুপসে এসে জয়েন করলাম এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত 9 তারিখ দাউদকান্দি মুক্ত হয়েছিল। সেই 9 তারিখ পর্যন্ত আমরা যুদ্ধ করেছি দাউদকান্দির বিভিন্ন অঞ্চলে। সেই 9 তারিখের পরে আমরা সেখানে অপশন নিলাম এবং 16ই ডিসেম্বরে ঢাকা শহরে যেই অনুষ্ঠান হয়েছিল সারেন্ডার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ আমার ব্যক্তিগতভাবে এভাবেই আপনারা বাংলাদেশকে উপহার দিয়েছেন এটা স্বাধীন বাংলাদেশ, এবং স্বাধীন বাংলাদেশের অন্যতম গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে ইশতিয়াক আজিজ উলফাত, তিনি রণাঙ্গনে একেবারে সম্মুখভাগে যুদ্ধ করেছেন এবং ভারতে গিয়েও তিনি প্রশিক্ষণ নিয়েছেন। আজকের এই 21শে জুন গণমাধ্যম, স্বাধীনতা, প্রত্যাশা, কি বলবেন? আজকে 55 বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মনে হয় যে আমরা যখন ফিরে তাকাই এটা কয়েকদিন আগের ব্যাপার। আমরা এখন বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, তাও 71 আমাদের জীবনে এসেছিল এমন একটা সময় যখন আমাদের যৌবন ছিল। যুদ্ধে যাওয়ার আমাদের ছিল শ্রেষ্ঠ সময়। আমাদের সেই ডাকে আমরা সাড়া দিয়েছিলাম, আমরা যুদ্ধে গিয়েছিলাম। আমরা 4 ভাই ছিলাম, 4 ভাই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম।
আমার বাবাকে ধরে নিয়ে যায় পাকিস্তান আর্মি, 17 দিন অমানসিক টর্চার করে আমার জন্য। তারপরে আমার বড় ভাই শহীদ আশফাকুসামাদ বীর উত্তম, সে পাকিস্তানের সাথে সম্মুখ যুদ্ধে 20 নভেম্বর শাহাদাত বরণ করেন। তারপরে আমরা দেশটা পাই। এই দেশটা পেলেন, কিন্তু 55 বছর পরে এসে আপনার প্রত্যাশা কি দাঁড়ালো? 50 বছরের মধ্যে 50 বছরের মধ্যে প্রায় 50 বছর আমরা একটা বিরাট টর্নেডোর মধ্যে ছিলাম। মধ্যে কিছুদিনের জন্য জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা, প্রেসিডেন্ট জিয়া উনি দেশের ভার নিয়েছিলেন, কিছুটা সময় একটা দিক নির্দেশনা পাচ্ছিলাম। তারপরে আবারও সেই ডামাডোলেই পড়ে যেতে হলো। তো আজকে খুব ভালো লাগছে যে 71-এ এসছি, 71 টিভিতে। আমার খুব পছন্দের মানুষ মাইকটা ধরে আছে, শফিক সাহেব। খুব ভালো লাগছে এই জন্য যে বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ, আমরা শহীদ জিয়া এবং বেগম জিয়ার সন্তান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান এখন ক্ষমতায়, উনি প্রাইম মিনিস্টার। আমি আশা করি যত বাধা সামনে আসুক, একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা যেটা 71-এ চেয়েছিলাম আমরা সেটা সামনে পাবো। এবং আমাদের যেসব শহীদরা চলে গেছে এই দেশের জন্য, আমাদেরকে দিয়ে গেছে স্বাধীনতা, আমাদের সেই দেশ পেলে তারাও শান্তি পাবে। তাদের ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আমাদের সময়ের একটি ব্যাপার আছে, সে কারণেই আমরা হয়তো সবার বক্তব্য সমান সুযোগ বা সমান সময় দিয়ে পারা সম্ভব না হলেও আমরা চেষ্টা করব যে খুব অল্প কথায় যদি আপনি আজকের বাংলাদেশ, যে তখনকার যুবক, এখনকার আপনি প্রায় বয়োবৃদ্ধ, এখনকার যুবকদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথমেই আমি 71 টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি তাদের বস্তুনিষ্ঠ খবর প্রচারের জন্য। আজকে তরুণদের সম্বন্ধে একটি কথা বলতে হয়। এ দেশ যখন, এ জাতি যখন অসহায়ত্বের মধ্যে ছিল, নিরাপত্তাহীনতার মধ্যে ছিল, ঠিক তখন একটি আওয়াজ ভেসে এসেছিল। আমি মেজর জিয়া বলছি। ঠিক তখন সেই আহ্বানে আমরা সাড়া দিয়ে নিজের জীবনকে বিপন্ন করে, নিজের পরিবারকে নিরাপত্তাহীনতার ভিতর রেখে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ভারত থেকে ট্রেনিং এনে করে আমরা পাকিস্তানের চৌকস সেনাবাহিনী, অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর আমরা একটি এসএলআর, একটি রাইফেল দিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আমরা তাদের পরাস্ত করেছি রণাঙ্গনে, আমরা তাদের পর্যুদস্ত করে বাংলাদেশের লাল সূর্য ছিনিয়ে এনেছি। আমরা সে কারণেই যে লাল সূর্য ছিনিয়ে এনেছেন, দেশ স্বাধীন করেছেন, আজকে আমরা স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করে সেখানে স্বাধীন সাংবাদিকতার করার সুযোগ পাচ্ছি এবং দেশের সংকট সমাধান, এমনকি অনিয়ম দুর্নীতি, সে তার বিরুদ্ধে 71 টেলিভিশন অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে। আপনার মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে 71 টেলিভিশন সর্বদা সচেষ্ট থাকবে। একই রকমভাবে আপনার কাছেও আমি জানতে চাই যে খুব সংক্ষেপে, যে এখনকার তরুণদের কাছে আপনার কি প্রত্যাশা, যদি আপনি খুব সংক্ষেপে বলেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই সময় রেডিওর মাধ্যমে উই রিভল্ট এই ঘোষণার শুনে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং সেই সময়কার অর্থনৈতিক মুক্তি, সামাজিক বৈষম্য এবং উপনিবেশবাদী আচরণ থেকে আমরা মুক্ত হওয়ার জন্যই এই স্বাধীনতা যুদ্ধ ছিল। এই স্বাধীনতার মাধ্যমে আমরা আজকে আপনাদের এখানে যে 71 টেলিভিশন, এই 71কে ধারণ লালন করে আপনারা 71টার নামটি গ্রহণ করেছেন, তারই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি সকলকে অভিনন্দন জানাই
এবং সেই সঙ্গে আগামী দিনে একাত্তর টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। যেহেতু মাঝখানে একটু সময় ছিল, একটা সময় যে সময়টাতে কিছু নেতিবাচক দিক ছিল একাত্তর টেলিভিশনের, সেখান থেকে তারা আগামীতে বেরিয়ে হয়ে আসবে। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের আগামী দিনে মঙ্গল কামনা করে আমার কথা শেষ। আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো, কারণ আমাদের সাথে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন আপনারই সহকর্মী রণাঙ্গনের, তাদের কাছ থেকে শুনুন খুব সংক্ষেপে আপনি। আপনাকে ধন্যবাদ। একাত্তরকে ধারণ করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। আর একাত্তরে আমরা ঢাকা শহরে যুদ্ধ করেছি, এতে আপনার উলফাত বলবে, সালাম ভাই আছেন, উনারা বলবেন, তো আমার এখানে আর কিছু বলার নেই। আপনাদেরকে অভিনন্দন। আমরা যদি আসি, মিজানুর রহমান খান বীর প্রতীক, আপনার পরিবারের অনেক ইতিহাস আছে, অনেক হারানোর বেদনা আছে 1971 সালের রণাঙ্গনে। তো আপনি বীর প্রতীক হিসেবে খেতাব বড় বিষয় নয়, বড় বিষয় যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য 55 বছর পরে আজকের দিনে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ কোন পথে, এমনকি তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দেবেন তারা কোন পথে? আসসালামু আলাইকুম। একাত্তর টিভির সকল কলা কুশলী, সাংবাদিক, কর্মকর্তাবৃন্দ, সবাইকে ধন্যবাদ। এই টিভির নামের মাধ্যমেই একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আপনারা একাত্তরকে ধারণ করেন। আমি ইতিপূর্বে বলেছি, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা যেভাবে অবহেলিত হয়েছিল, মুক্তিযোদ্ধাদের ইতিহাসগুলো সংরক্ষণ করা সম্ভব হয় নাই। অনেক মুক্তিযোদ্ধা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আমি আপনাকে একটা তথ্য দেই, আমরা খেতাবপ্রাপ্ত সিভিলিয়ান যে মুক্তিযোদ্ধা মাত্র 8 থেকে 10 জন বেঁচে আছে। আর সেনাবাহিনী, পুলিশ, বিডিআর মিলে খুব বেশি হলে 100 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বেঁচে আছে। ন্যাচারালি সকল মুক্তিযোদ্ধার প্রতি আমার সম্মান আছে, কিন্তু যেহেতু যারা খেতাব পেয়েছে তাদের যুদ্ধটা নিশ্চয়ই আর একটু বেশি ছিল, খেতাব পাওয়ার যোগ্য ছিল তারা। তো আমি একাত্তর টিভিকে একটা অনুরোধ করব যে আপনারা অন্তত এখন পর্যন্ত যারা জীবিত আছেন তাদের যুদ্ধের ইতিহাসগুলো আপনারা আপনাদের তথ্য ভাণ্ডারে সংরক্ষণ করুন। এটা আমার একটা প্রস্তাব। আর আপনি একটা কথা বলেছেন, আমরা 2 ভাই মুক্তিযোদ্ধা। আমরা 2 ভাই না, আমরা 3 ভাই। আমার সব বড় ভাই 25 মার্চ রাত্রেই মুক্তিযুদ্ধে চলে গেছেন। নজরুল ইসলাম খান চলে গেছেন হলো 28 এপ্রিল, আর আমি সর্বশেষে গিয়েছি। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে সকল বীর মুক্তিযোদ্ধাদের কে যতটুকু পারেন আপনারা স্মৃতি ধরে রাখেন। এটা থাকবে না। আজকে আপনার গত বছর আমরা ছিলাম 124 জন, এখন 100 জনের নিচে। আর সাধারণ মুক্তিযোদ্ধা তো প্রতিনিয়ত মারা যাচ্ছেন। তো এটা যদি একাত্তর টিভি একটা তথ্য ভাণ্ডার তৈরি করে এবং এটার জন্য যদি আপনারা একটু উদ্যোগী হন, তাহলে মুক্তিযুদ্ধরা অনেক দিন টিকে থাকবে। আপনার এই আহ্বান আমরা একাত্তর টেলিভিশনে তার নিজস্ব দায় হিসেবে আমরা এটি কাজ অতি দ্রুত সময়ের মধ্যে আমরা সারা বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাদের স্মৃতি, তাদের কর্ম এবং তাদের ব্যক্তি পরিচয় সম্পূর্ণ নিখুঁতভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। নিশ্চয়ই আমাদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা আমাদেরকে নিশ্চয়ই সহায়তা করবেন তথ্য দিয়ে, এবং আপনারা যারা আছেন জীবিত তারাই হবেন আমাদের মূল তথ্য এবং তথ্যদাতা। সো আপনার এই পর্বে আমরা আসতে চাই বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, যিনি প্রশাসক হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি অবিভক্ত ঢাকার ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নানা সময় রাজপথে, শুধু রণাঙ্গনের মুক্তিযুদ্ধে তিনি যুদ্ধ করেননি, জীবন বাজি রেখে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশকে এগিয়ে নেওয়ার জন্য বহুবার তিনি মামলা, হামলা, এমনকি জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন। আজকের একাত্তর টেলিভিশনের এই 14 বছর পেরিয়ে 15 বছরের পদার্পণ উপলক্ষে আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে সময় দিয়েছেন, কিন্তু তারপরেও আরেকটু সময়, যে কি উদ্দেশ্য ছিল তখন, কি প্রত্যাশা এখন? একাত্তর টিভিকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাই।
এবং একাত্তরকে ধারণ করা বড় কষ্টের, কারণ একাত্তরের আমাদের জন্ম, এই দেশের জন্ম। একাত্তর হয়েছিল বলেই আজকে অনেকে রাষ্ট্রপতি, অনেকে প্রধানমন্ত্রী, অনেকে অনেক কিছু। এবং আজকে নতুন একাত্তর টেলিভিশনেরও জন্ম হয়েছে, সেই একাত্তর হয়েছিল বলেই, এবং সেটা আমরা করেছিলাম, আমরা সেই গর্বের অংশীদার। তা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আপনাদের এই দিনে আমাদের মতো মুক্তিযোদ্ধাদেরকে আপনারা স্মরণ করেছেন, নিয়ে এসেছেন, সেটার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এবং একটা কথাই বলবো যে একাত্তর সাথে অন্য কোনো কিছুর একাত্তর সবসময় গণতন্ত্রের কথা বলে, মানুষের মুক্তির কথা বলে। এবং এটা ঠিক যে সেই সময় যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্ন বারবার হোঁচট খেয়েছে। এবং আমরা দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসার পরে তিনি চেষ্টা করেছিলেন মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে। আবার হোঁচট খেয়েছে, আবার বেগম খালেদা জিয়া এসে সেই ধারাবাহিকতা ফিরে আনার চেষ্টা করেছেন, তাকেও মেরে ফেলা হয়েছে। এখন আমরা মনে করি যে আমাদের জীবনের সর্বশেষ সুযোগ এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তিনি নিজেও ঘোষণা করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পথ ধরেই তিনি হাঁটবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পথ ধরেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা মুক্তিযোদ্ধারা সেটা বিশ্বাস করি, কারণ একমাত্র আমরা দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে পথ অনুসরণ করেছিলেন, সেটার মধ্যেই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার একমাত্র পথ। তাই আমরা বিশ্বাস করব এবং দেশবাসীকেও আমরা অনুরোধ করব যে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুযোগ দেওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। পাশাপাশি একাত্তর টিভিকেও বলবো যে একাত্তর টিভি যাতে আর কখনো তার পথ পিছলে যাতে পড়ে না যায়, তার পথটা সেই সামনে রেখে যাতে সামনের দিকে এগিয়ে যায়, এই দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, এই দেশের মুক্তিকামী মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেগুলোকে প্রতিষ্ঠা করার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে মূলত আমরাও প্রত্যাশা করি যে একজন মুক্তিযোদ্ধার সন্তান, যিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং যার ঘোষণার মধ্য দিয়ে আপনারা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই মুক্তিযুদ্ধের সন্তানের শরীরে যেহেতু সন্তানের যেহেতু তিনি এখন দায়িত্বে আছেন, নিশ্চয়ই আপনাদের প্রত্যাশা পূরণে তিনি সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। এবং আমরা আর কথা না বাড়িয়ে আপনাদের আজকের এই অনুষ্ঠানে অসংখ্য ব্যস্ততা এবং মধ্যরাতে আপনারা সময় দিয়েছেন, এজন্য একাত্তর টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সহকর্মী জনাব রাকিব হাসান, আপনাকে পরবর্তী অনুষ্ঠান। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, এই মাহেন্দ্রক্ষণের ছোট একটি সময় জুড়ে আমরা আয়োজন করলাম, কিন্তু আয়োজনের প্রাপ্তি কিন্তু অনেক বেশি। আমাদের সিও এবং হেড অফ নিউজ শফিক আহমেদ যতটুকু জানালেন যে সামনের দিনেও আসলে এই জনসম্পৃক্ততা, দায়িত্বশীল সাংবাদিকতা এটা জারি থাকবে, কারণ একাত্তর দমবে না, একাত্তর থামবে না।